হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা দশম শ্রেণীর এর আগের ক্লাসে দ্বিঘাত করণী কমপ্লিট করলাম। আজকে আমরা বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের যে অনুশীলনীগুলো আছে সেই অনুশীলনীগুলো শর্ট কোশ্চেন থাকে, 1 নম্বর 2 নম্বর যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় সেগুলো আসে সেই টাইপের। তো আমরা সেই অঙ্কগুলো সলভ করব 1 নম্বর 2 নম্বরে। তো প্রথমেই আমাদের আছে যে উপপাদ্য সংক্রান্ত যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য। বৃত্ত সংক্রান্ত উপপাদ্য কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আমরা যদি কম্পাস নিই, এবার কম্পাসে একটা নির্দিষ্ট দূরত্ব রেখে যদি এইভাবে গোলাকার চিত্র অঙ্কন করি সেটা একটা বৃত্ত হয়। যে বিন্দুকে কেন্দ্র করে আমরা অঙ্কনটা করলাম বৃত্ত, তাকে সেই বিন্দুকে বলা হয় বৃত্তের কেন্দ্র। এবার এই যে বৃত্তটা এবং বৃত্তের যে মাঝে সম্পূর্ণ এই অঞ্চলটাকে বলা হয় বৃত্তাকার ক্ষেত্র বলা হয়। ঠিক আছে, এটাকে বৃত্তাকার ক্ষেত্র বলা হয়। এবার বৃত্তের বিভিন্ন পার্ট আছে, দেখো একে একে বলতে থাকছি। এই যে বৃত্তের কেন্দ্র থেকে এই যে পরিধি, যে কোনো পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে ব্যাসার্ধ। এরকম ব্যাসার্ধ অনেক হতে পারে, অসংখ্য হতে পারে বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, আচ্ছা। এবার বৃত্তের ব্যাসে আসি। বৃত্তের ব্যাসার্ধ আর ব্যাসের সম্পর্ক হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ হয়, ব্যাসকে দুভাগ করলে সেটা ব্যাসার্ধ হয়। 2 ইন্টু ব্যাসার্ধ ইজিক্যাল টু ব্যাস, বা ব্যাস বাই 2 ইজিক্যাল টু ব্যাসার্ধ। এটা বৃত্তের কেন্দ্রগামী যে কোনো রেখা সেটাই হচ্ছে বৃত্তের ব্যাস। বৃত্তের কেন্দ্রগামী যে কোনো রেখা সেটাই হচ্ছে বৃত্তের ব্যাস। হ্যাঁ, তাহলে এইরকম ব্যাস অসংখ্য হতে পারে, কেন্দ্রগামী রেখা তো অনেক হতে পারে। কেন্দ্র এইভাবে বহু রেখা টানা যেতে পারে। ঠিক আছে, কেন্দ্রগামী। এবার ওই রেখাটার অর্ধেক করলেই সেটা ব্যাসার্ধে পরিণত হবে। বৃত্তের মনে রাখতে হবে বৃত্তের ব্যাসটাও একটা জ্যা, এবং বৃত্তের ব্যাসটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা, এটা মনে রাখতে হবে। আর একটা জিনিস, যেটা বৃত্তের ওপর যে কোনো দুটো বিন্দুর সংযোজক রেখা, দুটো বিন্দু নিয়ে বৃত্তের ওপর যোগ করলে যে রেখাটা পাওয়া যায় সেটাই হয় বৃত্তের জ্যা। ঠিক আছে, অন্য একটা চিত্রে যাই। বৃত্তের ওপর যে কোনো দুটো বিন্দু এই যে যোগ করা হলো, এটাই বৃত্তের জ্যা। যে কোনো, সেটা এইখানে আর এইখানে হতে পারে, এইখানে হতে পারে, যে কোনো দুটো বিন্দু। এবার এই জায়গাটা সাপোজ এক্স, এই জায়গাটা ওয়াই। এই যে বৃত্তচাপ পি নাম, যদি এক্স পি ওয়াই, এই যে বৃত্তচাপ, এটা হচ্ছে একটা বৃত্তচাপ। এই অংশটা এক্স পি ওয়াই, এটা একটা বৃত্তচাপ। এবার এই সম্পূর্ণ বৃত্তটাকে ধরলে এই অংশটা ছোট অংশ, এটা কিউ যদি দিই, তাহলে এক্স পি ওয়াই হচ্ছে উপচাপ বলা হবে, ছোট অংশ যেটা। আর এই যে সম্পূর্ণ অংশ, এই যে বাকি অংশটা এদিকে, বড় অংশটা এদিকে অধিচাপ বলা হবে। ঠিক আছে, অধিচাপ বলা হয়। এইভাবে পাট করে আসছে। এবার আমরা একটা বৃত্তকে কেন্দ্র করে, এই একটা বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করলাম। এবার কম্পাসের দৈর্ঘ্যটা একটু বাড়িয়ে নিয়ে আর একটা বৃত্ত এরকম হতে পারে, আর একটু যদি বাড়িয়ে নিই আরও একটা বৃত্ত এরকম হতে পারে, যাদের কেন্দ্র একটাই। তাহলে এই সমস্ত বৃত্ত হচ্ছে এবং এদের কেন্দ্র একটাই। অনেকগুলো বৃত্ত আমরা অঙ্কন করতে পারলাম একটা বিন্দুকে কেন্দ্র করে, এদের বলা হয় এক কেন্দ্রীয় বৃত্ত বলা হবে। ঠিক আছে, এদের এক কেন্দ্রীয় বৃত্ত বলা হয়। এবার দেখো, এদের এক কেন্দ্রীয় বৃত্ত বলা হয়। এবার একটা বৃত্তের ক্ষেত্রে আসি। সাপোজ এই বৃত্ত, এবং এই বৃত্তের ভেতরে যদি কোনো ত্রিভুজ থাকে এবং ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু যদি বৃত্তের পরিধিকে টাচ করে থাকে, তাহলে এই বৃত্তকে বলা হবে, এই বৃত্তটাকে ত্রিভুজের পরিবৃত্ত বলা হবে। আর যদি কোনো ত্রিভুজ এরকম থাকে এবং ত্রিভুজের ভেতরে যদি বৃত্ত থাকে এরকম, এবং এই যে বৃত্তের ত্রিভুজের 3টে বাহুকে যদি বৃত্তটা মোটামুটি স্পর্শ করে থাকে, বা দুটো স্পর্শ করলো, একটা সামান্য স্পর্শ করলো না, বা একটা ভালোভাবে স্পর্শ করলো, দুটো খুব কাছাকাছি হলো, এরকম যদি কন্ডিশন মোটামুটি হয়, তাহলে এই বৃত্তটাকে ত্রিভুজের অন্তর্বৃত্ত বলা হবে। এগুলো তোমাদের আছে, পরে অঙ্কন করতে হবে সম্পাদ্য চ্যাপ্টারে। এবার আমরা আসছি অর্ধবৃত্ত কাকে বলা হবে। এই যে বৃত্তের যে অর্ধেক অংশ সেটাকে আমরা অর্ধবৃত্ত বলতে পারি। পরে উপপাদ্য আছে তোমাদের, যে অর্ধবৃত্ত প্রমাণ করা অর্ধবৃত্ত কোণ সমকোণ, এইরকম। ঠিক আছে, প্রমাণ করা অর্ধবৃত্ত কোণ সমকোণ, এরকম উপপাদ্য আছে। আচ্ছা, এবার যে বৃত্তের অংশ, যে দুটো অংশ যদি ভাগ করি, আমরা যদি এই অংশটা একটা নিই, এটা কম অংশ, এটাকে বলা হবে উপবৃত্তাংশ। আর এই যে বেশি অংশ এটাকে বলা হবে অধিবৃত্তাংশ। ঠিক আছে, এবার আসি বৃত্ত কলা কাকে বলে। বৃত্ত কলার ক্ষেত্রে এই একটা বৃত্ত, এই যে বৃত্তের কেন্দ্র, বৃত্তের দুটো ব্যাসার্ধ এবং বৃত্তচাপ, বৃত্তের দুটো ব্যাসার্ধ, এই একটা ব্যাসার্ধ,
এই একটা ব্যাসার্ধ। বৃত্তের দুটো ব্যাসার্ধ এবং বৃত্তচাপ নিয়ে যে অংশ গঠিত হয় তাকে বলা হয় বৃত্তকলা। এই যে ছোট অংশ এটা কম, এই সম্পূর্ণ বৃত্তের তুলনায় এটা কম অংশ অনেকটা, তাদেরকে একে বলা হবে উপবৃত্তকলা, আর এই দিকটাকে বলা হবে অধিবৃত্তকলা। এগুলো সব জেনে রাখতে হবে, এগুলো তোমাদের শর্ট কোশ্চেনে আসতে পারে। তোমাদের জ্যামিতি থেকে 10 নম্বর শর্ট কোশ্চেন আসে টোটাল 90 নম্বরের রিটেন এক্সামের মধ্যে। তাই এই পার্টটা খুব ভালো করে তৈরি করতে হবে। 10টা নম্বর কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং ফুল মার্কস, হায়েস্ট মার্কস 98, 99, পুরো মার্কস তোলার জন্য 100, প্রত্যেকটা শর্ট কোশ্চেনে সঠিক করতে হবে। হ্যাঁ, ছেলেরা যে যাদের 99, 98 এই জায়গায় আটকে যায়, যারা 100 হচ্ছে না, তারা কিন্তু শর্ট কোশ্চেনে দূরে একটা মিস করে যায়, সেই কারণেই 100 হয় না। ঠিক আছে, তাই শর্ট কোশ্চেনটা খুব ভালো করে তৈরি রাখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে 95% ক্ষেত্রে ছেলেদের শর্ট কোশ্চেনই আটকে যায়। হ্যাঁ, আচ্ছা এবার দেখো 3.1-এ যাচ্ছি আমরা। 3.1টা সলভ করে দিচ্ছি। 3.1 তোমাদের বইয়ের পেজ নাম্বার 52-এ 3.1 আছে। এখানে শুধুমাত্র 1 নম্বরের কোশ্চেন আছে, সেগুলো আমরা সলভ করছি। কোশ্চেন দেখে 3.1 কি বলেছে। 3.1-এ উত্তরগুলো বলে যাচ্ছি। দেখো বইয়ে তোমাদের আছে যেটা, যে একটি বৃত্তে ড্যাশ বিন্দু আছে। কি হবে? একটি বৃত্তে ড্যাশ বিন্দু আছে, তাহলে একটি বৃত্তে অসংখ্য বিন্দু আছে, একটি বৃত্তে অসংখ্য বিন্দু আছে, এটাই হবে। ঠিক আছে, এবার দেখো এইরকম একটা বৃত্ত, এইখানে বিন্দু আছে, এইখানে বিন্দু আছে, এইখানে বিন্দু, এইখানে বিন্দু, এইখানে বিন্দু, এইখানে বিন্দু, এইখানে বিন্দু, তাহলে অসংখ্য বিন্দু আছে একটি বৃত্তে। ঠিক আছে, এটা 2-এর দাগের। 1-এর দাগেরটা বলছে বৃত্ত অঙ্কন করতে হবে, বৃত্তের ছবি দেখি এবং কোন কোন ব্যাসার্ধ PQ বৃত্তাংশ অবস্থিত, ওটা আর করলাম না। 2-এর দাগের থেকে দেখো, এই 2-এর দাগের থেকেই শর্ট কোশ্চেনগুলো আসে এই টাইপের। ঠিক আছে, মানে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এবার দেখো তারপর যেটা বলেছে, তাহলে একটি বৃত্তে অসংখ্য বিন্দু আছে। দ্বিতীয়টা যেটা বলেছে, বৃত্তের বৃহত্তম জ্যা, এটা কেন্দ্র। আমি এর আগেই বলেছি বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস। এক একটা হচ্ছে অসংখ্য, 2-এরটা বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস হবে, শূন্যস্থান, অসংখ্য বিন্দু আছে। বৃত্তের বৃহত্তম জ্যা ব্যাস। জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে 2টি ড্যাশে বিভক্ত করেছে। জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে, এই যে জ্যা, যে কোনো একটা জ্যা, এই একটা বৃত্তাংশ, এই একটা বৃত্তাংশ, তাহলে 2টি বৃত্তাংশে ভাগ করেছে, হবে বৃত্তাংশে হবে, 2টি বৃত্তাংশে ভাগ করেছে। 4-এরটা দেখো 2টি বৃত্তাংশে ভাগ করেছে হলো। 4-এরটা যেটা হবে কি বলেছে, সকল বৃত্তের সকল ব্যাস ড্যাশ বিন্দুগামী। বৃত্তের সকল ব্যাস, এই যে যদি এই একটা বৃত্ত হয়, এই একটা ব্যাস কেন্দ্র দিয়ে গেল, এটা কেন্দ্র, এটা কেন্দ্র দিয়ে যাবে, এটা কেন্দ্র দিয়ে যাবে, তাহলে বৃত্তের সকল ব্যাস কেন্দ্রবিন্দুগামী। ঠিক আছে, এটা কেন্দ্র হবে, বৃত্তের সকল ব্যাস কেন্দ্রবিন্দুগামী। হ্যাঁ, পরেরটা, 2টি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য ড্যাশ হবে। 2টি বৃত্তাংশ সমান হলে তাদের এই যে বৃত্তাংশ, এই দিকটা মনে করো বৃত্তাংশটা সমান, এই একটা অংশটা সমান, আর এই দিকটাও সমান, তাহলে এই যে বৃত্তচাপটা দৈর্ঘ্য আর এই বৃত্তচাপটা দৈর্ঘ্য, দুদিকটা পুরোটা সমান হবে। ঠিক আছে, তাহলে এটা বৃত্তচাপ সমান হলে তাদের 2টি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য সমান হবে। 6-এরটা দেখো, একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং 2টি ড্যাশ দ্বারা সীমাবদ্ধ। বৃত্তকলা কোনটা? বৃত্তকলা আমরা আলোচনা করতে গিয়ে বললাম, বৃত্তকলা হচ্ছে কেন্দ্র, এই 2টো ব্যাসার্ধ আর তাদের মাঝের বৃত্তচাপ দিয়ে যে অংশ গঠিত হয় সেটাই বৃত্তকলা। ঠিক আছে, তাহলে বলেছে যে বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং 2টি ড্যাশ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল, 2টি ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল, 2টি ড্যাশ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল, 2টি ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল, ব্যাসার্ধ হবে এটা। হ্যাঁ, 2টি ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। নেক্সট দেখো 2-এর দাগে লাস্ট যেটা, বৃত্তের বাইরের কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা ড্যাশ হবে। এই যে বৃত্তের বাইরের কোনো বিন্দু এবং কেন্দ্রের সংযোজক রেখার দৈর্ঘ্য, তাহলে এতটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এই যে এটা ব্যাসার্ধ, এইটার এতটা দৈর্ঘ্য সমান, তাহলে ড্যাশ অপেক্ষা বড় হবে, ব্যাসার্ধ অপেক্ষা বড় হবে। ঠিক আছে, ড্যাশ অপেক্ষা বড় হবে, তাহলে কি বলেছে, বৃত্তের কোনো বিন্দু না, ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা ড্যাশ, ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা তাহলে বড়, শূন্যস্থানে বড় হবে। ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা ড্যাশ আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা তাহলে বড় হয়ে যাবে, এখানে বড়, ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা বড় হবে, কখনোই ছোট হবে না বা সমানও হবে না। বাইরের বিন্দু যেহেতু, বৃত্তের বাইরের বিন্দু, মানে একদম গায়ে যদি এইখানেও অবস্থিত হয়ে যায় বিন্দুটা, তাও সামান্য বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, 7টা হলো। এবার দেখো
3-এর দাগে যেগুলো আছে, স্কেল ও কম্পাসের সাহায্যে একটি বৃত্ত এঁকে কেন্দ্র জ্যা বৃত্ত আঁকতে বলেছে এবং বিভিন্ন অংশ চিহ্নিত করতে বলেছে। এটা আর যাচ্ছি না, 4-এর দাগের গুলো করছি। দেখো 4-এর দাগের একের কি বলেছে? সত্য মিথ্যা লিখতে বলেছে। বৃত্ত একটি সমতলিক চিত্র, বৃত্ত একটি সমতলিক চিত্র, এটা একদমই সত্য। বৃত্ত একটি সমতলিক চিত্র, ঠিক আছে, এটা মনে রাখবে, এটা আছে। বৃত্ত একটি সমতলিক চিত্র সত্য। 2-এরটা কি বলেছে? বৃত্তাংশ একটি সমতলিক চিত্র, তাহলে বৃত্ত যেহেতু সমতলিক চিত্র, বৃত্তাংশ সমতলিক চিত্র হবে, এটাও সত্য। 3-এরটা বৃত্তকলা সমতলিক চিত্র, বৃত্ত, এটাও সত্য হবে। বৃত্তাংশ বৃত্তকলা প্রত্যেকটাই সমতলিক চিত্র। হ্যাঁ, এরপরেরটা কি বলেছে? যা একটি সরলরেখাংশ, সরলরেখাংশ মানে সরলরেখার অংশ, যা একটি সরলরেখাংশ মানে সরলরেখার অংশ, এটা সঠিক, যা সরলরেখাংশ, ঠিক আছে। 5-এরটা কি? 5-এরটা কি বলেছে? চাপ একটি সরলরেখাংশ, চাপ মানে বৃত্তচাপ। এই যে একটা বৃত্ত হয়, এই যে এটা এক্স বিন্দু, এটা পি, এটা ওয়াই বিন্দু, এইরকম, তাহলে এক্স পি ওয়াই এইরকম এতটা অঞ্চল, এই অঞ্চলটা, এটা তো কখনোই এই যে অঞ্চলটা এইরকম অঞ্চল, তো এগুলো, এটা বৃত্তচাপ, সরলরেখা হবে না, তাহলে সরলরেখাংশ বলেছে, তাহলে এটা মিথ্যা হয়ে যাবে, এটা মিথ্যা হচ্ছে এক্স পি ওয়াই। আচ্ছা, এরপর কি বলেছে? একটি বৃত্তের সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে। সসীম সংখ্যক মানে আমরা গুণে বলতে পারছি, সসীম মানে, অসীম মানে যে অসংখ্য, সসীম মানে আমরা যে কটা জানি বলতে পারছি গুণে, ঠিক আছে। সসীম সংখ্যক যে আছে, কিন্তু সসীম সংখ্যক, কিন্তু এটা মিথ্যা হবে, কারণ একই দৈর্ঘ্যের যে অসংখ্য থাকতে পারে একটা বৃত্তে, একই দৈর্ঘ্যের যে বৃত্তে অসংখ্য থাকতে পারে, এই বরাবর হতে 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 পারে, মানে একই দৈর্ঘ্যের এরকম হতে পারে অনেক, তাহলে এটাও মিথ্যা হয়ে যাবে। হ্যাঁ, পরেরটা কি বলেছে? 7-এরটা দেখো, বলছে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব। এইটা একটা বিন্দুকে কেন্দ্র করে মনে করো একটা বৃত্ত অঙ্কন হলো। যদি কম্পাসটাকে একটু দৈর্ঘ্যটাকে বাড়িয়ে নাও, তাহলে ওই বিন্দুকে কেন্দ্র করে আরেকটা বৃত্ত হয়ে যাবে, আরও একটু বাড়িয়ে নিলে আরও একটু বৃত্ত হয়ে যাবে, এইভাবে যত বাড়াতে থাকবে তত বৃত্ত হতে থাকবে। তাহলে কিন্তু এখানে বইয়ে বলেছে একটি বৃত্ত অঙ্কন করা যায়, সেটা হলো না, তাহলে এটা মিথ্যা হয়ে যাচ্ছে, অনেক বৃত্ত অঙ্কন করা যাবে। হ্যাঁ, আচ্ছা, কি বলেছে? দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। দুটো বৃত্ত যদি সর্বসম হয় তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হবে, এটা সত্য। তাদের যদি বলে ব্যাসের দৈর্ঘ্য সমান, তাও সত্য হবে। হ্যাঁ, যদি বলে ব্যাসার্ধ সমান, তাও সত্য হবে। এটা কমপ্লিট হলো। দেখো, মনে রাখবে 3টে অসমরেখ বিন্দু দিয়ে, এটা কোশ্চেনে আসে কিন্তু, 3টে অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্রই বৃত্ত অঙ্কন করা যায়, আর 3টে সমরেখ বিন্দু দিয়ে কোনো বৃত্ত হয় না। কারণ 3টে বিন্দু সমরেখ থাকলে যদি বৃত্ত আঁকা যায়, এরকম 3টে বিন্দু সমরেখ থাকলে 1 2 3, এই দুটো দিয়ে বৃত্ত আঁকলে এইটা বাইরে পড়ে যাচ্ছে, এই দুটো দিয়ে বৃত্ত আঁকলে এইটা বাইরে পড়ে যাচ্ছে, আর এই ধারের দুটো দিয়ে বৃত্ত আঁকলে এটা মাঝে পড়ে যাচ্ছে, বৃত্তের উপর হচ্ছে না। তাহলে 3টে সমরেখ বিন্দু দিয়ে কোনো বৃত্ত অঙ্কন করা যায় না, কিন্তু 3টে অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। তোমাদের 32-33 উপপাদ্য ভালো করে তৈরি করবে। আচ্ছা, যে এখানে যে প্রয়োগগুলো তোমাদের ইম্পর্টেন্ট, প্রয়োগ 9, এটা বরাবর, এগুলো বরাবরের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রয়োগ 9-এ যেটা আছে, প্রয়োগ 9, প্রমাণ করো ব্যাসী বৃত্তের বৃহত্তম জ্যা, ভালো করে তৈরি করবে। প্রমাণ করো ব্যাসী বৃত্তের বৃহত্তম জ্যা। প্রয়োগ 10-এ যেটা আছে, প্রয়োগ 10, প্রমাণ করো ব্যাসে একই বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। প্রমাণ করো, বা এদের স্টেটমেন্টগুলো কাজে লাগে, শর্ট কোশ্চেনে পড়ে। প্রমাণ করো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এবার আমরা শুরু করছি, কোষে দেখি 3.2 শুরু করছি, ঠিক আছে। কোষে দেখি 3.2। কোষে থেকে 3.2 এর আমাদের 1-এর দাগ থেকে শর্ট কোশ্চেনগুলো করবো, কিছু শর্ট কোশ্চেন আছে। 16-র দাগে 17-র দাগের শর্ট কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট, তাও 1-এর দাগে থেকে আমরা শুরু করছি। 1-এর দাগের বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, এগুলোকে আমরা 2 নম্বরের শর্ট কোশ্চেন ভেবেই সলভ করছি। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, এবি একটি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি, ও বিন্দু থেকে এবি জ্যায়ের দৈর্ঘ্য কত? তাহলে এইরকম পেন্সিলের ছবি অঙ্কন করবে। ও কেন্দ্রবৃত্তের কি কি বলে দিয়েছে? ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ 5
এবং একটি জ্যা হচ্ছে 8। স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে চিত্র অঙ্কন করবে। লিখবে এখানে ধরা যাক ও কেন্দ্রবৃত্তে এবি একটি জ্যা, এবি ইজ ইকুয়াল টু 8 সেমি আর ব্যাসার্ধ সমান 5 সেমি। ও বিন্দু থেকে এবার কি করবে, ও বিন্দু থেকে এবি এর ওপর ও সি লম্ব অঙ্কন করা হলো, লম্ব অঙ্কন করলাম। এটা লিখবে ও বিন্দু থেকে এবি এর ওপর ও সি লম্ব অঙ্কন করলাম, তাহলে এটা লম্ব হয়ে গেল। হ্যাঁ, অতএব যেহেতু লম্ব হলে তোমাদের এটা একটা উপাদ্য আছে, বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যার ওপর লম্ব অঙ্কন করলে সেই জ্যাটি সমদ্বিখণ্ডিত হবে। অতএব এটা সি বিন্দু, অতএব এসি সমান বিসি সমান, এটা ছিল টোটালটা 8 সেমি, তার মানে সমান দুভাগে ভাগ হয়ে যাবে, 4 সেমি হয়ে যাচ্ছে। ঠিক আছে, 4 সেমি করে হয়ে যাবে। আচ্ছা, ও কমা এ যোগ করলাম, অতএব ও এ সমান 5 সেমি। অতএব ত্রিভুজ ও এ সি সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। এটা যোগ করে দিলাম, স্কেলের সাহায্যে যোগ করবে। ঠিক আছে, স্কেল পেন্সিল কম্পাস ইউজ করবে। ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব, এখানে ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব মানে সর্বনিম্ন দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব সবসময় লম্ব দূরত্ব হয়, তার মানে ওসি এর মানটা নির্ণয় করতে হবে। এরপরে এদিকে করবে অতএব ত্রিভুজ ও এ সি থেকে পাই, বা সমকোণী ত্রিভুজ ও এ সি থেকে পাই। তাহলে এটা হয়ে যাচ্ছে এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, বা ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এর মান কত, ও এর মান হচ্ছে 5, এটা 5 স্কোয়ার, এসিটা ওদিকে গেল মাইনাস হয়ে যাবে, এসির মান হচ্ছে 4 স্কোয়ার, বা ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 মাইনাস 16, বা ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। অতএব ওসি সমান প্লাস মাইনাস 3, অতএব ওসি ইজ ইকুয়াল টু পজিটিভটা নিতে হবে 3। অতএব উত্তর লিখবে অতএব কেন্দ্র থেকে এবি জ্যায়ের দূরত্ব, কেন্দ্র থেকে এবি জ্যায়ের দূরত্ব 3 সেমি, এটাই হবে। ঠিক আছে, কেন্দ্র থেকে এবি জ্যায়ের দূরত্ব 3 সেমি, এটাই চেয়েছে। ও বিন্দু থেকে কেন্দ্র এবি জ্যায়ের দূরত্ব কত হলো, দেখে নাও এটা ভালো করে। এবার 2-এরটা শুরু করছি, দেখো 2-এর অঙ্ক শুরু করছি। দুই কি বলেছে, ও কেন্দ্র একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি, ও বিন্দু থেকে পিকিউ জ্যায়ের দূরত্ব 5 সেমি, পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করি। চিত্র অঙ্কন করবে, স্কেল পেন্সিল কম্পাস ইউজ করে চিত্র অঙ্কন করবে। এটা মনে করো পিকিউ, ও এটা হলো ও কেন্দ্রবৃত্তের, লিখতে হবে এইভাবে। আমরা 2 নম্বরের মতো করেই সলভ করছি, মনে করো এগুলো 2 নম্বরের শর্ট কোশ্চেন পড়ছে। 2 নম্বরের শর্ট কোশ্চেন বলে নিখুঁতভাবে সব বুঝিয়ে লিখে সমাধান করতে হবে, মানটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, 1 নম্বর হলে নিজেরা রাফলি নিজের মতো ক্যালকুলেশন করে জাস্ট অ্যান্সারটুকু লিখে দিলেই হতো। হ্যাঁ, তাহলে ও কেন্দ্রবৃত্তের পিকিউ যা, ও কেন্দ্রবৃত্তে পিকিউ যা। ঠিক আছে, আচ্ছা পিকিউ জ্যা, ও বিন্দু থেকে পিকিউ জ্যায়ের দূরত্ব, তাহলে ও বিন্দু থেকে পিকিউ এর ওপর ও আর লম্ব অঙ্কন করা হলো, তাহলে দূরত্ব মানে লম্ব দূরত্বটাই আমরা বুঝবো, সর্বনিম্ন দূরত্ব যেটা, দূরত্ব মানে লম্ব দূরত্ব মানে সর্বনিম্ন দূরত্ব যেটা, আমরা সেটাই বুঝবো। ঠিক আছে, অতএব ও আর সমান কত বলেছে, ও বিন্দু থেকে পিকিউ জ্যায়ের দূরত্ব,
ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব বলা হচ্ছে 5 সেমি, তাহলে ওয়ার সমান 5 সেমি হয়ে যাবে। বৃত্তের ব্যাস বলা আছে, বৃত্তের ব্যাস 26 সেমি, অতএব ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ সমান 26/2 এত সেমি সমান 13 সেমি। অতএব ওপি সমান 13 সেমি। ঠিক আছে, ওপি 13 সেমি। অতএব সমকোণী ত্রিভুজ ও পি আর থেকে পাই ও আর স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার সমান ও পি স্কোয়ার, বা ও আর বলেছে দূরত্ব 5 বলে দিয়েছে, 5 স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার সমান ওপি কত? 13 স্কোয়ার, বা পি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 169 মাইনাস 25, বা পি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 144। এইটা হলো। এবার এদিকে দেখো, অতএব পি আর রুট করলে উভয় দিকে প্লাস মাইনাস 12 আসছে, অতএব পি আর সমান 12। আবার পি আর ইজ ইকুয়াল টু আর কিউ ইজ ইকুয়াল টু 12 সেমি, অতএব পি কিউ ইজ ইকুয়াল টু পি আর প্লাস আর কিউ সমান 12 সেমি প্লাস 12 সেমি সমান 24 সেমি। ঠিক আছে, এইটা আসছে, দেখো এইটা আসছে যে কি বলেছে, পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য আসছে, পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য, তাহলে উত্তর লিখবে অতএব পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য 24 সেমি। অতএব পি কিউ জ্যা এর দৈর্ঘ্য 24 সেমি। আমরা নিখুঁতভাবে বুঝিয়ে লিখছি, পুরোটা একটু বড় মনে হচ্ছে, তোমরা নিজেদের মতো সম্পূর্ণটা বুঝে গেলে তোমরা তারপর নিজেদের মতো ক্যালকুলেশন করতে পারো, একটু আধটু স্টেপ জাম্প দিতে পারো। কিন্তু এমনভাবে করবে যেন বিষয়টা বোঝা যায় সম্পূর্ণ, সেই রকম অতটা স্টেপ জাম্প দেবে না যাতে নাম্বার হাফ কেটে নেয়, যেন 2 এ 2 পাও, সেইভাবেই করবে। 3-এরটা দেখো, তিনেরটা কি বলেছে দেখি। তিনেরটা বলেছে ও কেন্দ্রবৃত্তের পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য 4 সেমি এবং ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব, তাহলে একটা চিত্র অঙ্কন করি। ও কেন্দ্রবৃত্তে পি কিউ জ্যা 4 সেমি, অতএব পি কিউ সমান 4 সেমি। ও বিন্দু থেকে পি কিউ এর ওপর ও আর লম্ব অঙ্কন করা হলো। ঠিক আছে, ও বিন্দু থেকে পি কিউ এর ওপর ও আর লম্ব অঙ্কন করা হলো, তাহলে এটা মাঝে বিন্দু, এটা যোগ করে দিলাম, এটা যোগ করলাম, এইটা এলো। ঠিক আছে, এইটা আসছে। অতএব পি আর সমান আর কিউ হবে, হ্যাঁ, সমান 4/2 এত সেমি সমান 2 সেমি হয়ে যাচ্ছে, 2 সেমি হচ্ছে। ঠিক আছে, পি আর সমান আর কিউ ইজ ইকুয়াল টু 2 সেমি। ও কমা পি যোগ করলাম, ও কমা পি যোগ করলাম। এবার ওয়ার লম্বকোণ করা হয়েছে, অতএব ওয়ার সমান কত বলেছে, লম্ব দূরত্ব মানে ক্ষুদ্রতম দূরত্বই বুঝবো আমরা, যেহেতু পি কিউ এর দূরত্ব বলে দিয়েছে 2.1 সেমি, তাহলে 2.1 সেমি দূরত্ব মানে এখানে ক্ষুদ্রতম দূরত্ব লম্ব দূরত্বটাই বুঝবো, 2.1 সেমি। অতএব এখানে এবার নির্ণয় করছি, লম্বটা জানি আমরা, জ্যাটার দৈর্ঘ্য জানি, জ্যাটাকে হাফ হাফ করে নিয়েছি আমরা। এবার বলেছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। আমরা
এইটা সমকোণী ত্রিভুজ OPR, এটা লম্ব অঙ্কন করেছি, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এইটা সমকোণ, তাহলে এই সমকোণী ত্রিভুজের কন্ডিশন অনুযায়ী অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেই কন্ডিশন এখানে অ্যাপ্লাই করে আমরা OP নির্ণয় করব। তাহলে ব্যাসার্ধ পেয়ে যাব, ব্যাসার্ধ পেয়ে গেলে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাস পেয়ে যাব। অতএব সমকোণী ত্রিভুজ OPR থেকে পাই OR স্কয়ার প্লাস PR স্কয়ার ইজ ইকুয়াল টু OP স্কয়ার, বা তাহলে OP স্কয়ারটাই নির্ণয় করতে হবে। আচ্ছা, OPটাকেই বাঁ দিকে রাখছি। OP স্কয়ার ওয়ার এর মান কত? ওয়ার এর মান হচ্ছে 2 এর স্কয়ার প্লাস 2.1 তার স্কয়ার, বা OP স্কয়ার ইজ ইকুয়াল টু 4 প্লাস এইটা হয়ে যাবে 4.41, বা OP স্কয়ার ইজ ইকুয়াল টু 8.41। অতএব OP ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2.9, ঠিক আছে, 2.9 হচ্ছে। অতএব OP সমান 2.9, এত, এখানে আমরা একক দিতে পারি এত সেমি, ঠিক আছে, OP সমান এত সেমি। অতএব বৃত্তের ব্যাসার্ধ 2.9 সেমি। অতএব বৃত্তের ব্যাস ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2.9 সেমি সমান 5.8 সেমি হবে। এটাই বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে দিয়েছে। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে দিয়েছে। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য আমরা পেয়ে যাচ্ছি। বৃত্তের ব্যাস হয়ে যাচ্ছে 5.8 সেমি। 2.9কে 2 দিয়ে গুণ করলে 5.8 সেমি হয়ে যাচ্ছে। এই পর্যন্ত হলো। তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্ত স্টপ রাখছি, 3 পর্যন্ত করলাম। এর পরবর্তী ক্লাসে আমরা 4 থেকে শুরু করব, এবং 4 থেকে এই দাগের পরপর যে কটা শর্ট কোশ্চেন পড়ার মতো বা উপযুক্ত আছে সেগুলো আমরা করে নেব। করে নিয়ে তারপর 10-এর দাগ, 16-র দাগ আর 17-র দাগের সমস্ত শর্ট কোশ্চেন করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আজকের ক্লাস এখানে স্টপ করছি।